যে নির্দিষ্ট প্রণালীতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ওই অঞ্চলের জড় বা অজৈব উপাদানের সাথে আদান প্রদানের মাধ্যমে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য উৎপন্ন উপাদানের বিনিময় ঘটায়, তাকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। 1935 সালে এজি ট্যান্সলে সর্বপ্রথম এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও আবহাওয়া মণ্ডলের মধ্যে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে। জলের সেই চক্রাকার আদান প্রদান ব্যবস্থাকে বলা হয় জলচক্র। পৃথিবীর যে স্থানে অনুকূল পরিবেশের সাহায্যে কোনো একটি জীব বা জীবগোষ্ঠী স্বাভাবিকভাবে বেঁচে থাকে, দল বেঁধে বসবাস করে, তাকে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট বলে। যেমন কাঁটা জাতীয় গাছের প্রাকৃতিক বাসভূমি হলো মরুভূমি। 1973 সালে এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে একটি আন্দোলন গড়ে ওঠে। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা। ঠিকাদাররা যখন গাছ কাটতে আসে তখন গ্রামবাসী মহিলারা গাছকে জড়িয়ে ধরতো। এর ফলে ঠিকাদাররা আর গাছ কাটতে পারতো না। গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা ও শ্রী চণ্ডী প্রসাদ ভাট এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইডের সমঅণু অক্সিজেন ত্যাগ করে। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী শক্তি লুকিয়ে রয়েছে তাকে বলা হয় সম্পদ। অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্যশক্তি যা মানুষের অভাব মোচন করে বা মানুষের চাহিদা মেটায়। আবহাওয়া মণ্ডলে দূষিত ধোঁয়া, গ্যাস, ধোঁয়াশা, বাষ্প ইত্যাদি যে পরিমাণে ও যতক্ষণ স্থায়ী হলে মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ জগতের ক্ষতি হয়, তা বায়ুমণ্ডলে জমে থাকা যে সমস্ত দূষিত পদার্থ মানুষের জীবন ও স্বাচ্ছন্দ্যে বাধা দেয় তাকে মূলত বলা হয় বায়ু দূষণ। নদীর জল, বৃষ্টির জল বা বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির কারণে এবং চাষাবাস, বন হনন, অতিরিক্ত পশুপালন ইত্যাদি মানুষের তৈরি করা কারণের জন্য কমজোরি অর্থাৎ দুর্বল প্রকৃতির মৃত্তিকার অস্বাভাবিক অপসারণকে বলা হয় ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়। পারদ দূষণের ফলে জাপানের মিনামাটা উপসাগর সংলগ্ন এলাকায় মানব দেহে যে দুরারোগ্য মারণ রোগের সৃষ্টি হয়েছিল তাকে মিনামাটা রোগ বলে। কোনো একটি দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই বলা হয় জনঘনত্ব। যেমন বর্তমান ভারতে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 140 কোটি। এই 140 কোটিকে ভারতের মোট আয়তন অর্থাৎ 32,87,263 জন কে দিয়ে যদি ভাগ করা যায় যে ভাগফল হবে সেটাই হবে মোট জনঘনত্ব। পরিবেশকে দূষণমুক্ত রেখে সার্বিক জনস্বাস্থ্য রক্ষা করার জন্য এবং পরিবেশগত অবনমন হ্রাস করার জন্য যথাযথভাবে ও বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যগুলোকে পুনঃ ব্যবহারযোগ্য করে তোলার বা সেগুলি ঋণাত্মক
প্রভাব হ্রাস করার সামগ্রিক পরিকল্পনাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো পূর্ণ ক্ষমতার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। বর্তমান পৃথিবীতে একটা জরুরি ব্যবস্থায় পরিণত হয়েছে। মাটিতে, সমুদ্রে অথবা আকাশে দিক নির্ণয়ের ক্ষেত্রে এবং নিখুঁতভাবে অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস অপরিহার্য। এই জিপিএস এর মাধ্যমে ত্রুটিহীনভাবে টাইম রেফারেন্স পাওয়া যায়। মহাকাশের কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের যে চিত্র প্রস্তুত করা হয় তাকেই বলা হয় মূলত উপগ্রহ চিত্র। ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করেই দূর সংবেদন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ছবি তোলা হয়। সেই সমস্ত ছবিগুলোকে কম্পিউটারে বিভিন্ন রঙের মাধ্যমে অর্থাৎ ছদ্ম রং প্রয়োগ করে দেখানো হয়। বিমানচিত্রের সাহায্যে কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে প্রকাশিত হয়। শুধু তাই নয়, সময়ের ব্যবধানে একটি অঞ্চলে যে ধারাবাহিক পরিবর্তন সাধিত হচ্ছে তার সম্পর্কে আলোকপাত করা যায়। বিমানচিত্রের মাধ্যমে অগম্য স্থানগুলি জরিপের যেমন সুযোগ থাকে, তেমনি অল্প সময়ে অল্প মানুষের দ্বারা বিস্তৃত অঞ্চল জরিপ করা সম্ভব। যেসব কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে অর্থাৎ প্রায় 24 ঘন্টা পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তাদের জিও স্টেশনারি উপগ্রহ বলে। এই উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় নিরক্ষীয় তল বরাবর একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনারের মতানুসারে 1912 বর্তমানের মহাদেশগুলি আজ থেকে বহু কোটি বছর আগে প্যানজিয়া নামে একটি মহাদেশ রূপে বিরাজ করছিল। একে কেন্দ্র করে প্যান্থাসা নামে একটি অগভীর সাগর ছিল। পরবর্তীকালে জোয়ারের শক্তি ও বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে প্যানজিয়া ভেঙে পৃথক পৃথক মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি হয়। এই তত্ত্বটি মহিসঞ্চরণ তত্ত্ব নামে পরিচিত। ভূমধ্য সাগরের লিপারি দ্বীপের নিকটবর্তী স্ট্রমলি আগ্নেয়গিরিটি অগ্নুৎপাতের সময় প্রজ্বলিত লাভা উৎক্ষিপ্ত হয়ে থাকে। এই প্রজ্বলিত লাভা প্রবল বেগে ওপরের দিকে ওঠে, চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ভূমধ্য সাগরের বিস্তৃত অঞ্চল আলোকিত হয়ে পড়ে। এই কারণে একে বলা হয় ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ। পিচো ভূবিজ্ঞানীর মতানুসারে আমাদের ভূত্বক কতগুলি প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত। পাতগুলি দুই প্রকার, যথা মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। এই পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারের উপর চলমানশীল। ভূত্বক সাধারণত 6টি বড় পাত, 20টি মাঝারি পাত এবং অনেক ছোট ছোট পাতের সমন্বয়ে গঠিত। এই তত্ত্বটিকে বলা হয় পাত সংস্থান তত্ত্ব। আমেরিকার ভূবিজ্ঞানী জন ডাটনের মতানুসারে 1859 সালে শিলাস্তরের ঘনত্ব ও ভরের সঙ্গে সমতা বজায় রেখে যে প্রক্রিয়ায় মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল স্তর এবং মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ সীমা স্তরের উচ্চতা হ্রাস বৃদ্ধির মধ্য দিয়ে স্থিতিবস্থা বজায় রেখে পৃথিবীর ভারসাম্য বজায় রাখাকে বলা হয় সমস্থিতি বা আইসোস্টেসি। আবহবিকারের ফলে সৃষ্ট হওয়া শিলাচূর্ণ কোনো প্রকার বহনকারী শক্তি ছাড়া শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা মৃদু বা খাড়া ঢালযুক্ত পর্বত
গাত্রবেয়ে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নেমে আসে, তাকে মূলত বলা হয় কুঞ্চিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হওয়ার প্রধান কারণগুলি হলো যথা হিমালয় পার্বত্য অঞ্চলের গঠন প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে, ফলে দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে ভূমিকম্প প্রায়শ হয়েই চলেছে। নাম্বার 2, ভারতীয় পাত তিব্বতীয় পাতের নিচে প্রবেশ করার ফলে পর্বত শীর্ষে শিলায় পীড়ন জমতে থাকে। এই পীড়ন থেকে মুক্তি লাভ করার জন্য শিলায় ফাটল ধরে, ফলে ভূমিকম্প হয়। নাম্বার 3, এই অংশে ত্রুটি সৃষ্টির ফলে ভূমিকম্প হয়েই থাকে। উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় পাত এবং ইউরোপ ও আফ্রিকা মহাদেশীয় পাত পরস্পর বিপরীত দিকে সঞ্চালিত হওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অংশে এস অক্ষরের ন্যায় গভীর ফাটলের সৃষ্টি হয়। উক্ত ফাটল বরাবর উত্তপ্ত গলিত ম্যাগমা ভূগর্ভ থেকে বেরিয়ে এসে উপরে সঞ্চিত হয়ে শৈলশিরার ন্যায় যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা। বৈজ্ঞানিকদের মতানুসারে আটলান্টিক মহাসাগরের দুই দিকে অবস্থিত মহাদেশগুলির উপকূলের খাঁজের মধ্যে যথেষ্ট মিল পাওয়া যায়। এই খাঁজের সদৃশ্য অনুযায়ী ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে করাতের দাঁতের ন্যায় জোড়া লাগানো যায়। উক্ত দুই উপকূলের এইরূপ সাদৃশ্যকে বলা হয় জিগস ফিট। প্রবাল হলো এক ধরনের জীব যাদের দেহ ক্যালসিয়াম কার্বনেট বা চুনের শক্ত খলসে ঢাকা থাকে। এরা মহাসমুদ্রের নিচে বাস করে। প্রবাল কীটগুলি মারা যাওয়ার পর চুন জাতি দেহাবশেষ সঞ্চিত হয় ও পরবর্তীতে প্রবাল প্রাচীর নামে পরিচিতি লাভ করে। পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ প্রবাল দ্বীপটি হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ। স্বাভাবিক পরিবেশে বাঘকে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় ব্যাঘ্র পরিকল্পনা। বিজ্ঞানী জন স্পার্কস এর মতানুসারে একটি বাঘকে বাঁচতে হলে প্রায় ৭৭ বর্গ কিলোমিটার প্রয়োজন হয়। এই ব্যাঘ্র পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি হলো বাঘের খাদ্য শৃঙ্খল বজায় রাখা, প্রাকৃতিক পরিবেশে বাঘের স্বাভাবিক বিকাশ ও বিবর্তনের ধারা অক্ষুণ্ণ রাখা, বাঘ সম্পর্কে গবেষণায় সাহায্য করা। অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, যেমন দক্ষিণবঙ্গের লথিয়ান আইল্যান্ড, উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য। অভয়ারণ্যের সাহায্যে বন্যপ্রাণী সংরক্ষণ করা যায় ও জনসাধারণকে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা লাভ করা যায়। Uncle, aunt, dear elder brother and sisters, good morning to all present here. Today we all are here for the occasion of picnic party, but this day Netaji Subhash Chandra Bose was born. With all the joy, I am Afi Siddiqui going to present my speech on Netaji's birthday. Netaji was born on 23rd January 1897 in Cuttack, Odisha. He was the greatest freedom fighter. Netaji Subhash Chandra Bose was a brilliant student who had second position in the matriculation exam. He completed his BA Honours in Philosophy in 1980 from the University of Calcutta. He was selected for the Indian Civil Service, but he quit his job and started fighting for the freedom of India.
He famously known as the founder of the Azad Hind Force, and the famous slogan are "Tum mujhe khoon do, main tumhe azadi dunga." So I would like to say that Netaji's birthday is a day to remember India's greatest freedom and contribution to the Indian freedom struggle. Thank you. Assalamu alaikum. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল অর্থাৎ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে, অর্থাৎ বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে? উত্তরটি হলো মধ্যপ্রদেশ। এবার খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়? উত্তরটি হলো অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের সবচেয়ে বৃহৎ অর্থাৎ সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি? সেটি হলো লাক্ষাদ্বীপ। যে ভ্রাম্যমাণ কৃষি ব্যবস্থায় অনুন্নত জনগোষ্ঠী প্রাচীন পদ্ধতিতে জীবিকার প্রয়োজনীয় ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদনের জমি নির্বাচনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় স্থানান্তর কৃষি বা অস্থায়ী ভ্রাম্যমাণ প্রাচীন কৃষি ব্যবস্থা বলে। ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে এই কৃষি ব্যবস্থা ঝুম চাষ নামে পরিচিত। যে বাজার নির্ভর কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন আয়তনের বাগানে ফল ফুল ও অসময়ের মূল্যবান শাকসবজি চাষ করা হয়, তখন তাকে বাজার ভিত্তিক কৃষি বা উদ্যান কৃষি বলে। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ুর কয়েকটি দেশ যথা ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থা দেখা যায়। স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে নতুন স্থানে বসবাস করার উদ্দেশ্যে ভৌগোলিক সীমারেখার দ্বারা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে বাসস্থান পরিবর্তনকে বলা হয় পরিব্রাজন। ইহা মূলত দুই প্রকার, যথা নাম্বার 1 অন্তঃপরিব্রাজন এবং নাম্বার 2 বহিঃপরিব্রাজন। পেট্রো রসায়ন শিল্প একটি দ্রুত বিকাশশীল শিল্প। হাইড্রোকার্বনের রাসায়নিক বিশ্লেষণের দ্বারা অপরিশোধিত খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন বাদে যে পেট্রো রাসায়নিক সার, কীটনাশক, ন্যাপথলিন, কৃত্রিম রবার প্রভৃতি পাওয়া যায়, সেই শিল্পজাত দ্রব্য উৎপাদন ব্যবস্থাকে বলা হয় পেট্রো রাসায়নিক শিল্প। যেমন পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্প। সুনামি একটি জাপানি শব্দ, এর অর্থ হলো সামুদ্রিক ঢেউ। জাপানের বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউগুলিকে বলা হয় সুনামি। এর উচ্চতা কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। সুনামি ঢেউ এত বেশি শক্তিশালী যে এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের অর্থাৎ প্রাণীর জীবনহানি হতে পারে এবং সম্পত্তির ক্ষতি হতে পারে। কোনো উচ্চ ভূমিভাগ বা পার্বত্য অঞ্চল থেকে অর্থাৎ পর্বত গাত্র থেকে এক বা একাধিক ভগ্ন স্তূপ উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হয় ধস। ভূপৃষ্ঠে কোনো স্থানে এই পুঞ্জক্ষয়টি একবার শুরু হলে অনবরত চলতে থাকে। চোনাপাথর
গঠিত অঞ্চলে চুনাপাথরের গুহার ছাদ থেকে চুনাপাথরের দ্রবণ পড়তে থাকলে গুহার ছাদে চুনাপাথর জমাটবদ্ধ হয়ে নিচের দিকে ঝুলন্ত যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্টালাকটাইট। স্টালাকটাইটের সোজাসুজি গুহার মেঝেতে চুনাপাথর সঞ্চিত হয়ে ধীরে ধীরে উপরের দিকে উত্থিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্টালাগমাইট। বায়ু প্রবাহের অপসারণ বা অবনমন ক্ষয় প্রক্রিয়ায় মরুভূমিতে কোনো অঞ্চলের বালুকা রাশি অপসারিত হয়ে যে বিভিন্ন আকৃতির অবনমিত স্থান বা গর্তের সৃষ্টি হয় তাতে বৃষ্টির জল সাময়িকভাবে সঞ্চিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লায়া হ্রদ। এই প্লায়া হ্রদ ভারতের থর্মোমিতে বলা হয় ধান, মেক্সিকোয় বলসন, আফ্রিকায় শর্টস নামে পরিচিত। যখন কোনো একটি জীব বা জীবগোষ্ঠী কোনো একটি বাস্তব পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিজেদের অস্তিত্ব বজায় রাখে এবং তাদের স্বাভাবিক জন্মবৃদ্ধি হার অক্ষুণ্ণ থাকে তখন তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক অভিযোজন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুন্দরবন বাস্তুতন্ত্রে বসবাসকারী সুন্দরী, গোরান, গোলপাতা, হরিণ, বাঘ প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী বাস্তুতান্ত্রিক অভিযোজন। যে নির্দিষ্ট প্রণালীতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ওই অঞ্চলের জড় বা অজৈব উপাদানের সাথে আদান প্রদানের মাধ্যমে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য উৎপন্ন উপাদানের বিনিময় ঘটায় তাকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। 1935 সালে এজি ট্যান্সলে সর্বপ্রথম এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও আবহাওয়া মণ্ডলের মধ্যে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে। জলের সেই চক্রাকার আদান প্রদান ব্যবস্থাকে বলা হয় জলচক্র। পৃথিবীর যে স্থানে অনুকূল পরিবেশের সাহায্যে কোনো একটি জীব বা জীবগোষ্ঠী স্বাভাবিকভাবে বেঁচে থাকে, দল বেঁধে বসবাস করে তাকে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট বলে। যেমন কাঁটা জাতীয় গাছের প্রাকৃতিক বাসভূমি হলো মরুভূমি। 1973 সালে এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে একটি আন্দোলন গড়ে ওঠে। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা। ঠিকাদাররা যখন গাছ কাটতে আসে তখন গ্রামবাসী মহিলারা গাছকে জড়িয়ে ধরতো। এর ফলে ঠিকাদাররা আর গাছ কাটতে পারতো না। গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা ও শ্রী চণ্ডী প্রসাদ ভাট এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইডের সমঅণু অক্সিজেন ত্যাগ করে। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো
বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী শক্তি লুকিয়ে রয়েছে তাকে বলা হয় সম্পদ। অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্যশক্তি যা মানুষের অভাব মোচন করে বা মানুষের চাহিদা মেটায়। আবহাওয়া মণ্ডলে দূষিত ধোঁয়া, গ্যাস, ধোঁয়াশা, বাষ্প ইত্যাদি যে পরিমাণে ও যতক্ষণ স্থায়ী হলে মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ জগতের ক্ষতি হয়, বা বায়ুমণ্ডলে জমে থাকা যে সমস্ত দূষিত পদার্থ মানুষের জীবন ও স্বাচ্ছন্দ্যে বাধা দেয় তাকে মূলত বলা হয় বায়ু দূষণ। নদীর জল, বৃষ্টির জল বা বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির কারণে এবং চাষাবাস, বন হনন, অতিরিক্ত পশুপালন ইত্যাদি মানুষের তৈরি করা কারণের জন্য কমজোরি অর্থাৎ দুর্বল প্রকৃতির মৃত্তিকার অস্বাভাবিক অপসারণকে বলা হয় ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়। পারদ দূষণের ফলে জাপানের মিনামাটা উপসাগর সংলগ্ন এলাকায় মানব দেহে যে দুরারোগ্য মারণ রোগের সৃষ্টি হয়েছিল তাকে মিনামাটা রোগ বলে। কোন একটি দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই বলা হয় জনঘনত্ব। যেমন বর্তমান ভারতে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 140 কোটি। এই 140 কোটিকে ভারতের মোট আয়তন অর্থাৎ 32,87,263 জন কে দিয়ে যদি ভাগ করা যায় যে ভাগফল হবে সেটাই হবে মোট জনঘনত্ব। পরিবেশকে দূষণমুক্ত রেখে সার্বিক জনস্বাস্থ্য রক্ষা করার জন্য এবং পরিবেশগত অবনমন হ্রাস করার জন্য যথাযথভাবে ও বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যগুলোকে পুনঃব্যবহারযোগ্য করে তোলার বা সেগুলি ঋণাত্মক প্রভাব হ্রাস করার সামগ্রিক পরিকল্পনাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো পূর্ণ ক্ষমতার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। বর্তমান পৃথিবীতে একটা জরুরি ব্যবস্থায় পরিণত হয়েছে। মাটিতে, সমুদ্রে অথবা আকাশে দিক নির্ণয়ের ক্ষেত্রে এবং নিখুঁতভাবে অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস অপরিহার্য। এই জিপিএস এর মাধ্যমে ত্রুটিহীনভাবে টাইম রেফারেন্স পাওয়া যায়। মহাকাশের কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের যে চিত্র প্রস্তুত করা হয় তাকেই বলা হয় মূলত উপগ্রহ চিত্র। ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করেই দূর সংবেদন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ছবি তোলা হয়। সেই সমস্ত ছবিগুলোকে কম্পিউটারে বিভিন্ন রঙের মাধ্যমে অর্থাৎ ছদ্ম রং প্রয়োগ করে দেখানো হয়। বিমানচিত্রের সাহায্যে কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে প্রকাশিত হয়। শুধু তাই নয়, সময়ের ব্যবধানে একটি অঞ্চলে যে ধারাবাহিক পরিবর্তন সাধিত হচ্ছে তার সম্পর্কে আলোকপাত করা যায়। বিমানচিত্রের মাধ্যমে অগম্য স্থানগুলি জরিপের যেমন সুযোগ থাকে তেমনি অল্প সময়ে অল্প মানুষের দ্বারা বিস্তৃত অঞ্চল জরিপ করা সম্ভব। যেসব কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে অর্থাৎ প্রায় 24 ঘন্টা পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তাদের জিও স্টেশনারি উপগ্রহ বলে। এই উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় নিরক্ষীয় তল বরাবর একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনারের মতানুসারে 1912 বর্তমানের মহাদেশগুলি আজ থেকে বহু কোটি বছর আগে প্যানজিয়া নামে
একটি মহাদেশ রূপে বিরাজ করছিল। একে কেন্দ্র করে প্যান্থাসা নামে একটি অগভীর সাগর ছিল। পরবর্তীকালে জোয়ারের শক্তি ও বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে প্যানজিয়া ভেঙে পৃথক পৃথক মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি হয়। এই তত্ত্বটি মহিসঞ্চরণ তত্ত্ব নামে পরিচিত। ভূমধ্য সাগরের লিপারি দ্বীপের নিকটবর্তী স্ট্রমলি আগ্নেয়গিরিটি অগ্নুৎপাতের সময় প্রজ্বলিত লাভা উৎক্ষিপ্ত হয়ে থাকে। এই প্রজ্বলিত লাভা প্রবল বেগে ওপরের দিকে ওঠে, চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ভূমধ্য সাগরের বিস্তৃত অঞ্চল আলোকিত হয়ে পড়ে। এই কারণে একে বলা হয় ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ। পিচো ভূবিজ্ঞানীর মতানুসারে আমাদের ভূত্বক কতগুলি প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত। পাতগুলি দুই প্রকার, যথা মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। এই পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারের উপর চলমানশীল। ভূত্বক সাধারণত 6টি বড় পাত, 20টি মাঝারি পাত এবং অনেক ছোট ছোট পাতের সমন্বয়ে গঠিত। এই তত্ত্বটিকে বলা হয় পাত সংস্থান তত্ত্ব। আমেরিকার ভূবিজ্ঞানী জন ডাটনের মতানুসারে 1859 সালে শিলাস্তরের ঘনত্ব ও ভরের সঙ্গে সমতা বজায় রেখে যে প্রক্রিয়ায় মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল স্তর এবং মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ সীমা স্তরের উচ্চতা হ্রাস বৃদ্ধির মধ্য দিয়ে স্থিতিবস্থা বজায় রেখে পৃথিবীর ভারসাম্য বজায় রাখাকে বলা হয় সমস্থিতি বা আইসোস্টেসি। আবহবিকারের ফলে সৃষ্ট হওয়া শিলাচূর্ণ কোনো প্রকার বহনকারী শক্তি ছাড়া শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা মৃদু বা খাড়া ঢালযুক্ত পর্বত গাত্র বেয়ে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নেমে আসে। তাকে মূলত বলা হয় কুঞ্চিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হওয়ার প্রধান কারণগুলি হলো যথা হিমালয় পার্বত্য অঞ্চলের গঠন প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে, ফলে দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে ভূমিকম্প প্রায়শ হয়েই চলেছে। নাম্বার 2, ভারতীয় পাত তিব্বতীয় পাতের নিচে প্রবেশ করার ফলে পর্বত শীর্ষে শিলায় পীড়ন জমতে থাকে। এই পীড়ন থেকে মুক্তি লাভ করার জন্য শিলায় ফাটল ধরে, ফলে ভূমিকম্প হয়। নাম্বার 3, এই অংশে ত্রুটি সৃষ্টির ফলে ভূমিকম্প হয়েই থাকে। উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় পাত এবং ইউরোপ ও আফ্রিকা মহাদেশীয় পাত পরস্পর বিপরীত দিকে সঞ্চালিত হওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অংশে এস অক্ষরের ন্যায় গভীর ফাটলের সৃষ্টি হয়। উক্ত ফাটল বরাবর উত্তপ্ত গলিত ম্যাগমা ভূগর্ভ থেকে বেরিয়ে এসে উপরে সঞ্চিত হয়ে শৈলশিরার ন্যায় যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা। বৈজ্ঞানিকদের মতানুসারে আটলান্টিক মহাসাগরের দুই দিকে অবস্থিত মহাদেশগুলির উপকূলের খাঁজের মধ্যে যথেষ্ট মিল পাওয়া যায়। এই খাঁজের সদৃশ্য অনুযায়ী ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে করাতের দাঁতের ন্যায় জোড়া লাগানো যায়। উক্ত দুই উপকূলের এইরূপ সাদৃশ্যকে বলা হয় জিগস ফিট। প্রবাল হলো এক ধরনের জীব যাদের দেহ ক্যালসিয়াম কার্বনেট বা চুনের শক্ত খলসে ঢাকা থাকে। এরা মহাসমুদ্রের নিচে বাস করে। প্রবাল কীটগুলি মারা যাওয়ার পর চুন জাতি দেহাবশেষ সঞ্চিত হয় ও
পরবর্তীতে প্রবাল প্রাচীর নামে পরিচিতি লাভ করে। পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ প্রবাল দ্বীপটি হলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ। স্বাভাবিক পরিবেশে বাঘকে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় ব্যাঘ্র পরিকল্পনা। বিজ্ঞানী জন স্পার্কস এর মতানুসারে একটি বাঘকে বাঁচতে হলে প্রায় ৭৭ বর্গ কিলোমিটার প্রয়োজন হয়। এই ব্যাঘ্র পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি হলো বাঘের খাদ্য শৃঙ্খল বজায় রাখা, প্রাকৃতিক পরিবেশে বাঘের স্বাভাবিক বিকাশ ও বিবর্তনের ধারা অক্ষুণ্ণ রাখা, বাঘ সম্পর্কে গবেষণায় সাহায্য করা। অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, যেমন দক্ষিণবঙ্গের লথিয়ান আইল্যান্ড, উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য। অভয়ারণ্যের সাহায্যে বন্যপ্রাণী সংরক্ষণ করা যায় ও জনসাধারণকে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা লাভ করা যায়। Uncle, aunt, dear elder brother and sisters, good morning to all present here. Today we all are here for the occasion of picnic party, but this day Netaji Subhash Chandra Bose was born. With all the joy, I am Afi Siddiqui going to present my speech on Netaji's birthday. Netaji was born on 23rd January 1897 in Cuttack, Odisha. He was the greatest freedom fighter. Netaji Subhash Chandra Bose was a brilliant student who had second position in the matriculation exam. He completed his BA honors in philosophy in 1980 from the University of Calcutta. He was selected for the Indian Civil Service, but he quit his job and started fighting for the freedom of India. He famously known as the founder of the Azad Hind Force, and the famous slogan are "Tum mujhe khoon do, main tumhe azadi dunga." So I would like to say that Netaji's birthday is a day to remember India's greatest freedom and contribution to the Indian freedom struggle. Thank you. Assalamu alaikum. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল অর্থাৎ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে, অর্থাৎ বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে? উত্তরটি হলো মধ্যপ্রদেশ। এবার খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়? উত্তরটি হলো অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের সবচেয়ে বৃহৎ অর্থাৎ সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি? সেটি হলো লাক্ষাদ্বীপ। যে ভ্রাম্যমাণ কৃষি ব্যবস্থায় অনুন্নত জনগোষ্ঠী প্রাচীন পদ্ধতিতে জীবিকার প্রয়োজনীয় ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদনের জমি নির্বাচনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় স্থানান্তর কৃষি বা অস্থায়ী ভ্রাম্যমাণ প্রাচীন কৃষি ব্যবস্থা বলে। ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে এই কৃষি ব্যবস্থা ঝুম চাষ নামে পরিচিত। যে বাজার নির্ভর কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন আয়তনের বাগানে ফল ফুল ও অসময়ের মূল্যবান শাকসবজি চাষ করা হয়, তখন তাকে বাজার ভিত্তিক কৃষি বা উদ্যান কৃষি বলে। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ুর কয়েকটি দেশ যথা ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থা দেখা যায়। স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে নতুন স্থানে বসবাস করার উদ্দেশ্যে ভৌগোলিক সীমারেখার দ্বারা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে বাসস্থান পরিবর্তনকে বলা হয় পরিব্রাজন। এটা মূলত
দুই প্রকার, যথা নাম্বার 1 অন্তঃপরিব্রাজন এবং নাম্বার 2 বহিঃপরিব্রাজন। পেট্রো রাসায়নিক শিল্প একটি দ্রুত বিকাশশীল শিল্প। হাইড্রোকার্বনের রাসায়নিক বিশ্লেষণের দ্বারা অপরিশোধিত খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন বাদে যে পেট্রো রাসায়নিক সার, কীটনাশক, ন্যাপথলিন, কৃত্রিম রবার প্রভৃতি পাওয়া যায়, সেই শিল্পজাত দ্রব্য উৎপাদন ব্যবস্থাকে বলা হয় পেট্রো রাসায়নিক শিল্প। যেমন পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্প। সুনামি একটি জাপানি শব্দ, এর অর্থ হলো সামুদ্রিক ঢেউ। জাপানের বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউগুলিকে বলা হয় সুনামি। এর উচ্চতা কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। সুনামি ঢেউ এত বেশি শক্তিশালী যে এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের অর্থাৎ প্রাণীর জীবনহানি হতে পারে এবং সম্পত্তির ক্ষতি হতে পারে। কোনো উচ্চ ভূমিভাগ বা পার্বত্য অঞ্চল থেকে অর্থাৎ পর্বত গাত্র থেকে এক বা একাধিক ভগ্ন স্তূপ উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হয় ধস। ভূপৃষ্ঠে কোনো স্থানে এই পুঞ্জক্ষয়টি একবার শুরু হলে অনবরত চলতে থাকে। চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথরের গুহার ছাদ থেকে চুনাপাথরের দ্রবণ পড়তে থাকলে গুহার ছাদে চুনাপাথর জমাটবদ্ধ হয়ে নিচের দিকে ঝুলন্ত যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্টালাকটাইট। স্টালাকটাইটের সোজাসুজি গুহার মেঝেতে চুনাপাথর সঞ্চিত হয়ে ধীরে ধীরে উপরের দিকে উত্থিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্টালাগমাইট। বায়ু প্রবাহের অপসারণ বা অবনমন ক্ষয় প্রক্রিয়ায় মরুভূমিতে কোনো অঞ্চলের বালুকা রাশি অপসারিত হয়ে যে বিভিন্ন আকৃতির অবনমিত স্থান বা গর্তের সৃষ্টি হয়, তাতে বৃষ্টির জল সাময়িকভাবে সঞ্চিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লায়া হ্রদ। এই প্লায়া হ্রদ ভারতের থর্মোমিতে বলা হয় ধান, মেক্সিকোয় বলসন, আফ্রিকায় শর্টস নামে পরিচিত। যখন কোনো একটি জীব বা জীবগোষ্ঠী কোনো একটি বাস্তব পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিজেদের অস্তিত্ব বজায় রাখে এবং তাদের স্বাভাবিক জন্মবৃদ্ধি হার অক্ষুণ্ণ থাকে, তখন তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক অভিযোজন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুন্দরবন বাস্তুতন্ত্রে বসবাসকারী সুন্দরী, গোরান, গোলপাতা, হরিণ, বাঘ প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী বাস্তুতান্ত্রিক অভিযোজন। আমের নাম শুনে জিহ্বায় জল আসে না এমন মানুষের পাওয়া খুব কঠিন। হ্যাঁ, আজকে আমি আমের সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে প্রায় 35 প্রজাতির আম রয়েছে। আমের প্রায় কয়েকশো জাত রয়েছে, যেমন ফজলি, ন্যাংরা, গোপালভোগ, খিরসাপাত, অরুণা, আম্রপল্লী, মল্লিকা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, গোপালখাস, সূর্যপুরী, পাহতান, ত্রিফলা, হাড়িভাঙা, ছাতাপড়া, গুটলি, লাখনো, আদাইরা, কলাবতী, রূপালী আম প্রভৃতি। এই আমের বেশ কিছু গুণাগুণ আছে, চলো আমরা জেনে নিই সেই সমস্ত গুণাগুণগুলি কি কি জেনে নেওয়া যাক। আমের মধ্যে আছে অ্যান্ডিসাইড, যা কিনা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। স্তন সহ প্রোস্টেট ক্যান্সারকে প্রতিরোধে সহায়তা করে। এতে প্রচুর এনজাইম আছে। অনেকেই বলে যে আম খেলে ওজন বাড়ে, তা হয়তো কিছুটা
বাড়তেই পারে, তবে মজার ব্যাপার হলো ওজন বাড়লেও কোলেস্টেরলের পরিমাণ কমে। আমে আছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, সেই সাথে আছে অনেক ফাইবার ও ফলের শাঁস, যা সিরাম কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। বিশেষ করে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল যেমন কম ঘনত্বের লাইপোপ্রোটিনের মাত্রা কমিয়ে দেয়। সেই সাথে ত্বকের যত্নেও এই আম বিশেষ উপকারী। ত্বকের লোমের গোড়াকে পরিষ্কার করতে সাহায্য করে আম, ফলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আম চোখের জন্য বিশেষ উপকারী। এই ফলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড, যা শরীরে অ্যালকালাইন বা ক্ষার ধরে রাখতে সাহায্য করে। মজার ব্যাপার হলো ডায়াবেটিস রোগীদের জন্য আম খেলে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা থাকলেও আম গাছের পাতা কিন্তু রক্তে চিনির পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। বিজ্ঞানী সিমন্স 1982 তার বায়োলজিক্যাল প্রসেস নামক গ্রন্থে বলেছেন যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী এবং ওই স্থানে বসবাসকারী অজীবজাত উপাদানগুলির মধ্যে মাটি, বায়ু, আলো, বাতাস প্রভৃতি পরস্পর আন্তঃক্রিয়ায় উদ্ভূত উপাদান সমূহের মধ্যে বিনিময় ঘটিয়ে যে একক বাস্তুতান্ত্রিক গড়ে ওঠে তাকে বলা হয় বায়োম, যেমন নিক্ষীয় ও তৈগা বায়োম। জাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, যেমন ব্ল্যাক প্লাম, জাম্বুল, জাম্বুলান, জাম্বাস, মালাবার প্লাম, রজামান, নেরেডু, কালা জামন, নাভাল, জামেলি, জাভা প্লাম প্রভৃতি নামে এটি পরিচিত। এখন জুলাই মাসে এই ফলটি পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক এই ফলের গুণাগুণ কি রয়েছে। জামে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এই আয়রন থাকার ফলে রক্তে হিমোগ্লোবিন বেড়ে যায়, ফলে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এই ফলটি। যারা রক্ত স্বল্পতায় ভুগছে তাদের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী। জামে ভিটামিন এ এবং সি রয়েছে, এছাড়াও এতে রয়েছে বিভিন্ন ধরনের মিনারেল, যা আমাদের চোখ ও ত্বকের জন্য খুব উপকারী। জাম খেলে পেট ঠান্ডা হয়, ফলে দ্রুত হজম হয়ে যায়। জামে উপস্থিত অক্সালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ট্যানিন, বেটুলিক অ্যাসিড ইনফেকশন দূরে রাখে। এই জামে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, এর সাহায্যে দাঁত ও মাড়ি ভালো রাখে। এই ফলে উচ্চমাত্রায় ভিটামিন সি থাকে, ফলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। সূর্য থেকে আগত সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, কিন্তু দীর্ঘ তরঙ্গ রূপে প্রত্যাবর্তনের সময় বায়ুমণ্ডলের মধ্যস্থিত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন প্রভৃতি দ্বারা শোষিত ও বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে পতিত হয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান বৈমানিকরা আকাশপথে জাপান অভিযানের সময় ভূপৃষ্ঠ থেকে 7 থেকে 13 কিলোমিটার উচ্চতায় 200 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি দ্রুতগামী বায়ু প্রবাহের অস্তিত্ব অনুভব করেন। মূলত এই বায়ু প্রবাহকে বলা হয় জেট বায়ু প্রবাহ। ভূপৃষ্ঠের উপর সৃষ্ট কোনো নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু চক্রাকারে ঘুরতে ঘুরতে ধেয়ে আসাকে বলা হয় ঘূর্ণপাত। এটি স্বল্প স্থান জুড়ে হয়, কিন্তু এর ধ্বংস ক্ষমতা প্রবল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি। কোনো উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু চারিদিকে
অল্প চাপ কেন্দ্রে চক্রাকারে বায়ু ঘুরতে ঘুরতে ধাবিত হওয়াকে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। এটি স্বল্পস্থায়ী কিন্তু এর ধ্বংস ক্ষমতা কম ও কম বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে। ডালিম একটি অ্যান্টিঅক্সিডেন্টাল বিশাল ভাণ্ডার। ডালিম একটি অ্যান্টিঅক্সিডেন্টের বিশাল ভাণ্ডার। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকোষকে দারুণভাবে মুক্ত রাখে, ফলে আমরা অসময়ে বুড়িয়ে যাই না। রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে ডালিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট রঙের থিনারের মতো কাজ করে। বাজে খাদ্যাভ্যাস ও কোলেস্টেরলের কারণে রক্তনালী দেওয়াল শক্ত হয় ও তার ভেতরে ব্লকেজ দেখা দেয়। ডালিম কম ঘনত্বের লিপ প্রোটিন ও খারাপ কোলেস্টেরলের অক্সিডাইজিং প্রতিরোধ করে। এই ডালিম রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে রক্ত প্রবাহ সঠিক রাখে। আর্থ্রাইটিস ও ইরেকটাইল ডিসফাংশন প্রতিরোধে এটি সহায়ক। দুটি গবেষণায় দেখা গেছে যে প্রোস্টেট ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় ডালিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্যান্সার কোষের বৃদ্ধি কমিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তবে এটাও সত্য কথা যে ডালিম হৃদরোগীদের ব্যাঘাত ঘটাতে পারে। ডালিম হৃদরোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাতেও পারে। ডালিম একটি অ্যান্টিঅক্সিডেন্টের বিশাল ভাণ্ডার। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকোষকে দারুণভাবে মুক্ত রাখে, ফলে আমরা অসময়ে বুড়িয়ে যাই না। প্রবাহ স্বাভাবিক রাখতে ডালিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট রঙের থিনারের মতো কাজ করে। বাজে খাদ্যাভ্যাস ও কোলেস্টেরলের কারণে রক্তনালী দেওয়াল শক্ত হয় ও তার ভেতরে ব্লকেজ দেখা দেয়। ডালিম কম ঘনত্বের লিপ প্রোটিন ও খারাপ কোলেস্টেরলের অক্সিডাইজিং প্রতিরোধ করে। এই ডালিম রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে রক্ত প্রবাহ সঠিক রাখে। আর্থ্রাইটিস ও ইরেকটাইল ডিসফাংশন প্রতিরোধে এটি সহায়ক। দুটি গবেষণায় দেখা গেছে যে প্রোস্টেট ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় ডালিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্যান্সার কোষের বৃদ্ধি কমিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তবে এটাও সত্য কথা যে ডালিম হৃদরোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাতেও পারে। ভূপৃষ্ঠের কোন স্থানে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টির ফলে আকাশে কোনো মেঘ সৃষ্টি করে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বিধ্বংসীকারী যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে মূলত বলা হয় বজ্রঝড় বা থান্ডার স্টর্ম। এই বজ্রঝড়ের প্রভাব ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা
প্রভৃতি রাজ্যে হয়ে থাকে।